প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই নিয়ম মেনে বাসায় নিরাপদেই আছো ইনশাল্লাহ। বর্তমানে আমরা সবাই একটা কঠিন সময় পার করছি, তাই সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে খুব দ্রুত এই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়ে গতানুগতিক জীবনে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের সহায় হন। অনেক দিন তো ক্লাস পড়াশোনা থেকে বিচ্ছিন্ন আছো, তাই আজ আমি তোমাদের বিপি ম্যাম মানে শাহনাজ ম্যাম তোমাদের সেকেন্ড পার্টের সপ্তম অধ্যায় সেকেন্ড পার্টের সপ্তম অধ্যায় প্রেষণা নিয়ে আলোচনা করব। ফার্স্ট ইয়ারে তোমাদের সেকেন্ড পার্টের লিডারশিপ পর্যন্ত পড়ানো হয়েছিল, তাই সপ্তম অধ্যায় থেকে আমরা শুরু করছি। সেকেন্ড ইয়ারের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারাও এতে উপকৃত হবে, এবং তোমাদের জন্য সর্বশেষ যে আইসিটি প্র্যাকটিক্যালের সময় একটা গাইডলাইন দেওয়া হয়েছিল উদ্দীপক রিলেটেড, সেই অনুযায়ী তোমরা পড়তে থাকো এবং সঙ্গে মূল বইটা ভালো করে পড়বে। তো শিক্ষার্থীরা চলো শুরু করি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রেষণা, যার ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন। আমরা প্রথমেই আলোচিত বিষয় কী কী সেটু দেখি। আমরা পড়াবো প্রেষণার ধারণা, বৈশিষ্ট্য, প্রেষণা প্রক্রিয়া, অভাব চাহিদা সন্তুষ্টি শিকল, প্রেষণার গুরুত্ব, উপায় বা পদ্ধতি, প্রেষণা তত্ত্ব, প্রেষণা দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা দূরকরণের উপায়। প্রথমে আসি প্রেষণার ধারণা। Motivation refers to psychological process that gives behavior purpose and direction. অর্থাৎ নির্ধারিত উদ্দেশ্য ও নির্দেশনায় আচরণ সৃষ্টির মানসিক প্রক্রিয়াকে প্রেষণা বলা হয়। আরও ভালোভাবে বলতে পারি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি হচ্ছে প্রেষণার উদ্দেশ্য। এটি ল্যাটিন মুভার শব্দ থেকে আসা ইংরেজি মোটিভেশন বা শব্দটি মোটিভ বা অভিপ্রায়ের সাথে সম্পর্কযুক্ত। আমি একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি। যেমন যদি মনে করি যে মিস্টার দোহা একজন বিক্রয় ব্যবস্থাপক, নতুন নিযুক্ত। তিনি দেখলেন যে তার প্রতিষ্ঠানে যথানিয়মে বার্ষিক বিক্রয় পরিকল্পনা নিয়ে তার আওতায় বিক্রয় অঞ্চলগুলোকে ত্রৈমাসিক টার্গেট ঠিক করে দেওয়া হয়। সেই অনুযায়ী আঞ্চলিক ও জেলা বিক্রয় কর্মকর্তাগণকে মাসিক টার্গেটও ঠিক করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী বিক্রয় কর্মীগণের টার্গেট ঠিক করা হয়ে থাকে। সর্বোচ্চ স্তরে সুপারভিশন চলছে, তত্ত্বাবধানের কাজ চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রয় কাঙ্ক্ষিত মানে বাড়ছে না। তখন মিস্টার দোহা একটা কাজ করলেন। তিনি ঊর্ধ্বতনের সাথে পরামর্শ করে ঠিক করলেন যে এখন থেকে যে অঞ্চলে জেলা ব্যবস্থাপকগণ এবং বিক্রয় কর্মীগণ তাদের টার্গেট পূরণ করতে পারবে তাদেরকে যথানিয়মে পুরস্কৃত করা হবে। এর ফলে দেখা যাচ্ছে যে প্রতিটা পর্যায়ে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে এবং বিক্রয় বাড়ছে। এই ক্ষেত্রে এই মিস্টার দোহা কর্তৃক যে পুরস্কারের ঘোষণা, এটাকে আমরা প্রেষণা নামে অভিহিত করতে পারি। অর্থাৎ যে কাজটা কর্মীদেরকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজে আগ্রহ সৃষ্টি করবে সেটাকে আমরা প্রেষণা বলতে পারি। আশা করছি তোমরা প্রেষণার ধারণা সম্পর্কে বুঝতে পেরেছ। বাসায় আরও এগুলো ভালো করে পড়তে হবে। এখন দেখি প্রেষণার কী কী বৈশিষ্ট্য আছে। প্রেষণার বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমেই বলেছিলাম যে মোটিভেশন হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রসেস, অর্থাৎ এটা একটা মানসিক প্রক্রিয়া, মানসিক বিষয়। এটা এই জন্য মানুষই হচ্ছে মানুষেরই মন আছে, মানুষই হলো কেন্দ্রবিন্দু। প্রেষণার কেন্দ্রবিন্দু মানুষ, অর্থাৎ মানুষকেই প্রেষণা প্রদান করতে হবে। অন্যান্য ব্যবস্থাপকীয় কাজে সকল উপকরণ কম বেশি বিবেচ্য হলেও এক্ষেত্রে জনশক্তিকেই উৎসাহিত অনুপ্রাণিত করার কাজটি করা হয়। তারপর আছে মনের উপর প্রভাব, অর্থাৎ প্রেষণা মনের উপর প্রভাব পড়ে এবং প্রেষণার বিষয়টি মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। এটি মানব মনের অভ্যন্তরে ক্রিয়া বা প্রভাব বিস্তার করে। তাই বলা হয় মোটিভেশন ইজ অ্যান ইন্টারনাল ফোর্স। কর্মীদের মনের মাঝে কিভাবে প্রতিষ্ঠান ও কাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলা যায় সেটাই এখানে বিবেচ্য বিষয়। আচরণের মাধ্যমে ফল প্রকাশ। প্রেষণার মানব মনের উপর যে ইতিবাচক প্রভাব বিস্তার করে সেটা কর্মীর আচরণের মাধ্যমে প্রকাশ পাবে। অর্থাৎ তাদের মনের যদি প্রেষণার মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তার করা যায়, সেটা তাদের আচরণেই প্রকাশ পাবে এবং এর উদ্দেশ্য হচ্ছে কর্মীদের থেকে কাঙ্ক্ষিত আচরণ লাভ করা। চালিকা শক্তি, এটা কর্মীদেরকে গতিশীল করে। অর্থাৎ তারা কাজে যখন তাদের চাওয়া পাওয়া নিডগুলো যখন ফুলফিল না হয় তখন তারা স্থবির হয়ে পড়ে। প্রেষণার ফলে এটা তাদেরকে চালিকা শক্তি হিসাবে কাজ করে, তারা গতিশীল হয়। অবিরাম প্রক্রিয়া বা কন্টিনিউয়াস প্রসেস বলা হয়।
এটা একটা অবিরাম প্রক্রিয়া। মানব মনের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি, কাঙ্ক্ষিত আচরণ লাভ কর্মক্ষেত্রে কোনো বিশেষ মুহূর্তের জন্য প্রযোজ্য নয়, বরং প্রতিষ্ঠান সবসময় সেটা প্রত্যাশা করে। অর্থাৎ এটা চলতেই থাকবে, এটা একবার দিয়ে বন্ধ করা যাবে না, এটা একটার পরে একটা চলতেই থাকবে। এই জন্য এটাকে অবিরাম প্রক্রিয়া বলা হয়। অভাব হচ্ছে প্রেষণার, অর্থাৎ প্রেষণা কখন দেওয়া হবে। অভাব এর মূল ভিত্তি হচ্ছে অভাব থেকেই প্রেষণা দেওয়ার কাজটা শুরু হয়। মানসিক অবস্থার ভিন্নতার প্রভাব। এখন এই প্রেষণা যাদেরকে দেওয়া হয় সবাই একই মনের অধিকারী না, মানব মন বিচিত্র, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশা সবার সমান হয় না। তাই অভাব বা চাহিদাকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে তদনুযায়ী প্রেষণা উদ্দীপক নির্ণয়ের সমস্যা হয়ে দাঁড়ায়। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মরত জনশক্তির পদমর্যাদাগত ভিন্নতার কারণে অনেক সময় প্রেষণা দান জটিল হয়ে পড়ে, কারণ সবার নিডটা একরকম থাকবে না, মানুষ টু মানুষ সেটা ভ্যারি করবে এবং সেটার জন্য পার্থক্য হয়ে যাবে। সবসময় একই রকম প্রেষণা দিয়ে সবসময় এটা কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যাবে না। মানসিক মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন, অর্থাৎ প্রেষণা যদি দেওয়া হয় কর্মীদেরকে সঠিকভাবে, তাহলে তাদের মনোবল বেড়ে যাবে, তাদের কার্য সন্তুষ্টির সৃষ্টি হবে এবং যখন তাদের সন্তুষ্টি আসবে মনোবলও বেড়ে যাবে। উন্নত মনোবল কর্মীর মাঝে এমন একটা অবস্থার জন্ম দেয় যার ফলশ্রুতিতে সে কাজ লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবে, স্বেচ্ছাপ্রণোদিত হয় এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কাজ থেকে সে বিরত থাকবে। এবং ব্যবস্থাপনায় এটা প্রয়োগ করা হয়, কারণ ব্যবস্থাপনার একটি মৌলিক কাজেরই একটি হচ্ছে প্রেষণা, এবং এটা ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। এরপরে আছে প্রেষণা চক্র বা প্রেষণা প্রক্রিয়া। আমরা চক্র বলতে বুঝি যে প্রেষণা প্রক্রিয়ার কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হয়। প্রক্রিয়া হচ্ছে কতগুলো কাজের সমষ্টি। এখন এই অর্থাৎ প্রেষণা চক্র বা প্রেষণা প্রক্রিয়াটাও কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি বা কতগুলো স্টেপের মধ্যে এই চক্রটা পরিচালিত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্রে প্রেষণা প্রক্রিয়াটা, সেখানে কি কি আছে দেখো। অভাব সম্পর্কে ধারণা অর্জন, উদ্দীপক শনাক্তকরণ, প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা, চূড়ান্তভাবে প্রদে উদ্দীপক নির্দিষ্টকরণ, উদ্বুদ্ধ কর্মসূচি গ্রহণ, উদ্দীপকের প্রয়োগ এবং কর্মসন্তুষ্টি বিধান। এবং দেখা যায় এরপরে আবার সেই অভাব আবার নতুন করে উন্নয়নের সাথে সাথে নতুন অভাববোধের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটা একটা সাইকেল, ঘুরে ঘুরে আবার নতুন অভাব আসবে, আবার একইভাবে তাদের ধারণা অর্জন করতে হবে। এজন্য এটাকে বলা হয় প্রেষণা চক্র বা প্রেষণা প্রক্রিয়া। আমরা একটু একটু করে আলোচনা করি যে কি কর্মীদের অভাব সম্পর্কে প্রথমে ধারণা অর্জন করতে হবে। অর্থাৎ প্রেষণা প্রক্রিয়ার প্রধান কাজই হলো তাদের অভাব সম্পর্কে ধারণা অর্জন করা। কিছু অভাবের বিষয়ে কর্মীদের মধ্যে সাধারণ মিল লক্ষ্য করা গেলেও ক্ষেত্র বিশেষে বিভিন্ন পদমর্যাদায় কর্মরত ব্যক্তিদের অভাবের ভিন্নতা থাকতে পারে। তাই অভাব থেকে কর্মীদের মধ্যে উদ্বিগ্নতার সৃষ্টি হয় এবং তা পূরণ না হলে তাদের মধ্যে হতাশার জন্ম নেয়, যেটা তাদের স্বতঃস্ফূর্ত কাজকে বিনষ্ট করে, উৎপাদনশীলতা ব্যাহত করে। তাই প্রথমেই কাজ হচ্ছে তাদের অভাব সম্পর্কে, তাদের কি কি নিড আছে সেগুলো জেনে নিতে হবে। এরপরে কাজ হচ্ছে উদ্দীপক শনাক্তকরণ। উদ্দীপক বলতে এখানে যেটা উদ্দীপনা বা প্রেরণা সৃষ্টি করে এমন কিছুকে উদ্দীপক বলে। কর্মীদের অভাব সম্পর্কে ধারণা পর এই প্রয়োজনীয় উদ্দীপক বা প্রেষণা সৃষ্টির উপায় বা পদ্ধতি কি হতে পারে সেগুলো শনাক্তের প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে স্টেপ হচ্ছে মানে কি কি দেয়া যেতে পারে সেটা শনাক্ত করবে। তারপরে স্টেপ হচ্ছে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা। কর্মীদের প্রয়োজন পূরণের উপযোগী উদ্দীপক নির্দিষ্ট করার পর এটা প্রতিষ্ঠান কতটা সমর্থ এটা পূরণ করতে সেই বিবেচনাকে এখানে গণ্য করা হয়। প্রাতিষ্ঠানিক সামর্থ্যের বিচারে কর্মীদের সবগুলো দাবি দেওয়া একত্রে সম্ভব কিনা সেটাও বিবেচনা করা, অর্থাৎ তাদের যেগুলো নিড আছে সবগুলো করা যাবে কিনা নাকি ধাপে ধাপে করবে সেটা এখানে কনসিডার করা হয়। আর্থিক দাবি দেওয়া পূরণে আর্থিক সামর্থ্যের বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অনার্থিক দাবি দেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতনের কর্তৃত্ব প্রয়োগে সীমাবদ্ধতা আরোপ করবে কিনা সেটাও এক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ অভাব প্রেষণার আর্থিক যে প্রেষণা দানের উপায় দুইটা আছে, একটা হচ্ছে আর্থিক আর একটা অনৈতিক, সেটা এখানে বিবেচনা করা হবে। তারপর হচ্ছে চূড়ান্তভাবে প্রদেয় উদ্দীপক নির্দিষ্টকরণ। এখন যেটা দেয়া হবে, অর্থাৎ যেগুলো প্রতিষ্ঠান সামর্থ্য চিন্তা করার পরে যেটা ফাইনালি দেয়া হবে মোটিভেট করার জন্য সেটাকে এখানে বলা হয়েছে। উদ্দীপক নির্দিষ্টকরণের ক্ষেত্রে উদ্দীপকের কর্মীদের মন ও আচরণের উপর এর প্রভাব কি হবে সেটা সতর্কতার সাথে বিবেচনা করা হয়ে থাকে। বেতন বৃদ্ধির বিষয়টি যদি উদ্দীপক হিসাবে যদি ধরা হয় যে বেতন বাড়ানো হবে, তাহলে সেটা কতটা বৃদ্ধি করা যাবে, তাদের যে নিডটা আছে সেটার সাথে কতটা তাদের মনের উপর প্রভাব ফেলে। যদি এমন কিছু দেওয়া হয় যে 2% দেওয়া হলে এতে তাদের ইতিবাচক মনোভাব তাদের মধ্যে আসবে না, সেজন্য এইটা খুবই সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। চূড়ান্তভাবে প্রদেয় উদ্দীপক যেটা। তারপরে হচ্ছে উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এক্ষেত্রে দেখা যায় যে কর্মীদের সকল অভাব পূরণ প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। তো যেটা
যতটুকু সম্ভব বা দেয়া হচ্ছে সেটা পেয়ে যাতে কর্মীরা সন্তুষ্ট থাকে বা নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে, সেজন্য তাদের সাথে এবং এটার উপর তাদের প্রভাব কি হবে, তারা যাতে নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে, সেজন্য এটা খুব সতর্কতার সাথে বিবেচনা করা হয় থাকে। যেমন এর জন্য প্রয়োজনীয় কিছু উদ্বুদ্ধকরণ কর্মসূচি তাদের সাথে মানে গ্রহণ করতে হবে এক্ষেত্রে। যেমন তাদের সাথে একটা মতবিনিময় সভা হতে পারে, সেখানে তাদেরকে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যের বিষয়টা তুলে ধরা হলো, তাদের সীমাবদ্ধতার কথা জানানো হলো, এবং তাদের যে দেওয়ার ইচ্ছা আছে ম্যানেজমেন্টের সেটা তাদের কাছে প্রকাশ করতে হবে যে এই পর্যায়ে পারছি না, কিন্তু আমরা ধারাবাহিকভাবে এটা পর্যায়ক্রমে দেওয়া হবে। এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই স্টেপে। তারপরে হচ্ছে উদ্দীপকের প্রয়োগ। এ পর্যায়ে এসে উদ্দীপক বা সুযোগ সুবিধাগুলো কর্মীদেরকে মানে ফাইনালি এখানে প্রদান করা হয়। তো ক্ষেত্র বিশেষে পর্যায়ক্রমেও দেওয়া হতে পারে। এক্ষেত্রে সবসময় স্মরণে রাখা, যেমন বেতনের ব্যাপারটা বলা হতে পারে যে 3 মাস, প্রথম 3 মাসে 5%, তারপরে 5%, এভাবে 20% বৃদ্ধি করা হবে, এরকম বলা থাকতে পারে। তো এক্ষেত্রে সবসময় স্মরণ রাখা হয় যে অভাব সম্পূর্ণভাবেই মিটবে না। একটা অভাব পূরণ হলে সন্তুষ্টি হয় বটে, কিন্তু পরবর্তীতে আবার একটা অভাববোধের জন্ম হবে। তাই পরবর্তী অভাবটা এমন কিছু প্রয়োগ করা হবে যাতে পরবর্তী অভাবটা খুব দ্রুত না আসে, একটু সময় নিয়ে আসে, না হয় এটা ম্যানেজমেন্টের পক্ষে প্রদান করা সম্ভব হবে না। এর পরের যে স্টেপ, এতে যখন এই উদ্দীপকটা ফাইনালি প্রয়োগ করা হবে, এরপরে কর্মীদের মধ্যে সন্তুষ্টি আসবে, এবার একটা পর্যায়ে আবার নতুন অভাববোধের সৃষ্টি হবে, যেটা একটা সাইকেল, এভাবে ঘুরে ঘুরে বারবার আসবে। আচ্ছা, নেক্সট দেখি আমরা পরের টপিকটা কি, অভাব চাহিদা সন্তুষ্টি শিকল। একজন ব্যক্তির মনের জগতে অভাব চাহিদা সন্তুষ্টির একটা পরম্পরা যেভাবে প্রতিভাত হয়, সেটাকে রুইস এবং কুঞ্জ নিড ওয়ান স্যাটিসফ্যাকশন চেইন বা অভাব চাহিদা সন্তুষ্টি শিকল নামে অভিহিত করেছেন। এই বিষয়টি তিনি একটি রেখাচিত্রের সাহায্যে তুলে ধরেছেন। এই চিত্রে তিনি যেটা বলতে চেয়েছেন, আমরা দেখছি এখানে নিডস আছে, গিভ রাইজ টু ওয়ান্স উইস, টেনশনস হুইচ গিভ রাইজ টু অ্যাকশনস হুইচ রেজাল্টস ইন স্যাটিসফ্যাকশন। এই চিত্রে তিনি যেটা বলতে চেয়েছেন যে মানুষের মনের জগতে প্রথমে কিছু নিড বা অভাব অনুভূত হয়, ধীরে ধীরে অভাবের অংশবিশেষ পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা তীব্র হয়, যে কারণে সৃষ্টি হবে ওয়ান্স, অর্থাৎ তার আকাঙ্ক্ষা তীব্র হবে, সেভাবে এটা তার পাওয়া উচিত, এটা পাওয়ার রাইট তার রয়েছে, তার যোগ্যতা রয়েছে। অভাবের এই অংশকে বলা হয় ওয়ান্স বা চাহিদা। এই চাহিদা তার মধ্যে পাওয়ার বাসনাকে তীব্র করে এবং একটা মানসিক আবেগ, যে কারণে কি হয়, উদ্বিগ্নতা বা টেনশন সৃষ্টি করে। এই আবেগ আবার তাকে কি করে, যে সৃষ্টি করবে কি, কিছু কর্ম প্রয়াসে, কিছু কাজে উদ্বুদ্ধ করবে। এ পর্যায়ে যে এই কাজগুলো করার পর এই পর্যায়ে প্রতিষ্ঠানে কাজ করে যদি তার এই পাওয়ার বাসনা বা আবেগ পূরণের সুযোগ সে দেখতে পায়, প্রত্যক্ষ করে, তবে সে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে স্বেচ্ছা প্রণোদিত হবে। এবং যখন স্বেচ্ছা প্রণোদিত হয় এবং কাজের ফলশ্রুতিতে যখন প্রাপ্তি যোগ ঘটে, তখন তার মধ্যে আসবে কি, এর ফলে আসবে সন্তুষ্টি। এভাবে ব্যক্তির মনের মধ্যে অভাব ও চাহিদা সন্তুষ্টি শিকলের সাথে সমন্বয়। অর্থাৎ প্রথমেই দেখা গেল কিছু অভাব তার মধ্যে গ্রো করছে, যে কারণে তার মধ্যে ডিমান্ড তৈরি হয়েছে, চাহিদা সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেটা পেতে চাবে, যে কারণে তার মধ্যে পাওয়ার জন্য তার মধ্যে উদ্বিগ্নতা তৈরি হবে, যার কারণে তাকে কিছু কর্মে উদ্বুদ্ধ করবে।